আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উচ্চ একাডেমিতে স্বাগতম। আমি আশরাফুল আছি তোমাদের সাথে। আজকের ভিডিও ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার ৯ অর্থাৎ আলোর প্রতিসরণের উপর গুরুত্বপূর্ণ সিকিউ সলভিং ক্লাস করব। তো তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে তিন ধরনের কোশ্চেন হয়ে থাকে। তো এই তিন টাইপের কোশ্চেন ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করব। অর্থাৎ এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি অ্যান্ড ওইটার ভিত্তিতে কিন্তু যে সকল কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং এই বছর আসতে পারে সেই সকল কোশ্চেনগুলো আজকে জাস্ট আমরা সলভ করে দিব। তো আশা করছি তোমরা আমাদের পাশে থাকবা, সাথে থাকবা, ক্লাসটা সম্পূর্ণ করবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বা ক্লাসটা শুরু করি। তোমরা আমাদের স্ক্রিনে ঢাকা বোর্ড 2017 কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা মাধ্যম রয়েছে, একটা হচ্ছে পানি মাধ্যম আর একটা হচ্ছে কি বায়ু মাধ্যম। ঠিক আছে, আলোক রশ্মি কিন্তু পানি থেকে কিন্তু বায়ুতে যাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 17 কোশ্চেন, ঢাকা বোর্ড 17 গ নম্বর কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে কোশ্চেন করেছে যে বি মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে। বি মাধ্যমে আলোর বেগ, আচ্ছা আমরা চিত্রটা আঁকলে তুমি ভালো করে ক্লিয়ার হতে পারবা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 48 ডিগ্রি অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে কি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কিন্তু এইখান দিয়ে গেছে, তাই না? এখান দিয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আপতন কোণ আর এটা কি প্রতিসরণ কোণ। ওকে, আচ্ছা এইখানে তোমার আরেকটা জিনিস তোমার আহ, আচ্ছা এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি বায়ু। ঠিক আছে, পানি অ্যান্ড বায়ু। আচ্ছা এখন বি মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে। আচ্ছা আমরা একটা জিনিস জানি, আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে ঘটনাটা কি হচ্ছে, আলোক রশ্মি কিন্তু পানি থেকে বায়ুতে যাচ্ছে, অর্থাৎ ঘন থেকে হালকাতে যাচ্ছে। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সেটা কি অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? এই জিনিসগুলো আমরা জানি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে বি ইটা এ, অর্থাৎ বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক, আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন ওইটার প্রতিসরণাঙ্ক আমরা লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কি হবে, ইটা এ বাই ইটা বি, ইটা এ বাই ইটা বি ইকুয়াল সাইন এ বাই সাইন আর। এগুলো হচ্ছে এদের সম্পর্ক। অ্যান্ড তার সাথে আমরা লিখতে পারি যে এখন যদি আমরা আলোর বেগ বের করতে চাই, অর্থাৎ যেখান থেকে আলোক রশ্মিটা যাচ্ছে ওইটা আগে লিখতে হবে, অর্থাৎ সিবি বাই সিএ। ওকে, আচ্ছা এখন এখন আমাদের বলেছে যে বি মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে। বি মাধ্যমে আলোর বেগ অর্থাৎ এই যে এটা বের করতে বলছে, তাই না? সিবি অর্থাৎ বি মাধ্যমে আলোর বেগ। এখন আমাদের দেখতে হবে যে কোনটার সাথে কোনটার আমরা সম্পর্ক করাতে পারি। দেখো আমাদের কিন্তু আই এর মান রয়েছে, এটা কিন্তু আমাদের আই এর মান, তাই না? আপতন কোণের মান দেয়া আছে এবং দেয়া আছে কি প্রতিসরণ কোণের মান, অর্থাৎ সাইন এ এবং সাইন আর রয়েছে। তাহলে আমরা সিম্পলি এদের সাথে সম্পর্ক করাতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রতিসরণ অঙ্কের মান নাই, যার কারণে আমরা ওইখানে যেতে পারবো না। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে উই নো, আমরা জানি যে সাইন এ বাই সাইন আর ইজ ইকুয়াল সিবি বাই সিএ, সিবি বাই সিএ। আচ্ছা তাহলে এখানে তুমি মান বসিয়ে দাও, সাইন আই এর মান কত, এই যে সাইন আই এটা হচ্ছে আপতন কোণ, আই এর মান কত 48 এবং সাইন কত প্রতিসরণ কোণের মান কত 90 ইজ ইকুয়াল সিবি, অর্থাৎ বি মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে। বি মাধ্যমটা কি পানি এবং এ মাধ্যমে আলো এ মাধ্যমে কি বলতো, এ মাধ্যমে হচ্ছে বায়ু এবং বায়ুতে অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা হিসাব করব। দেখো সাইন 48 এর মান কত, দেখো তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সাইন 48 এর মান 0.74 এবং সাইন 90 এর মান তো 1 আর এখানে সিবি বাই 3 × 10⁸। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট আর্গুন করবো। দেখো এই 0.74 নিচে কিন্তু 1 আছে, এখন যদি আর্গুন করি নিচেরটার সাথে উপরটা গুণ এবং উপরটার সাথে নিচেরটা গুণ, তাহলে সিবি এর সাথে 1 গুণ করলে তো সিবি হয়, তাহলে আমরা যে এটার সাথে এটা গুণ করে দিব। অর্থাৎ দেখো এই জিনিসগুলো তোমরা বুঝো, এগুলো হচ্ছে বাচ্চাকালের পড়া তোমাদের। কত আসছে, 2.2 × 10⁸ মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার বি মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ। তো আমি আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, চলো এখন আমরা দেখবো ঘ নাম্বার কোশ্চেনটা। ঘ নাম্বার, দেখো ঘ নাম্বারে কি বলা আছে। ঘ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকের বায়ু মাধ্যমের পরিবর্তে যদি কাচ মাধ্যম নেওয়া হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাওয়া সম্ভব হবে কিনা। ঠিক আছে, আচ্ছা চিত্রটা একই থাকবে। এখন জাস্ট কি বলেছে, এটা হচ্ছে 48, তাই না? অর্থাৎ আপতন কোণ, আর এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই না? ওকে, এখন কি বলেছে তোমাকে, যে উদ্দীপকে বায়ু মাধ্যমের পরিবর্তে কাচ দিতে বলছে আর কি। এখন এইটা মনে করো কাচ, এটা কি কাচ, এটা কাচ আর নিচেরটা হচ্ছে কি পানি, পানিটা পানি থাকবে। ওকে, এখন এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে তোমার পানি মাধ্যম, উপরেরটা কি কাচ মাধ্যম। এখন তুমি আমাকে বলো যে কোনটা ঘন আর কোনটা হচ্ছে হালকা। অবশ্যই
পানির সাপেক্ষে যদি আমি কাচের চিন্তা ভাবনা করি, তাহলে পানিটা হবে হালকা, পানিটা কি হালকা হবে, এবং কাচটা অবশ্যই কি ঘন হবে, তাই না? অবশ্যই ঘন হবে। ওকে। আর আমরা জানি এখন আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে বলো তো? আলোক রশ্মি কিন্তু হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। এখন তুমি বুঝতে পারতেছো যে আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে এই পরিস্থিতি আর হবে না। এই পরিস্থিতি আর হবে না। দেখো আমি একটু তোমাকে চিত্রের মাধ্যমে একটু বোঝানোর ট্রাই করি। এখন দেখো এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে তোমার, আচ্ছা আমি এইভাবে বুঝাই, যেভাবে তোমার দেয়া আছে হালকা, হালকা এটা হচ্ছে ঘন। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন কি অবিলম্বের দিকে সরে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে, তাই না? অবিলম্বের দিকে, এটা হচ্ছে অবিলম্ব, তাই না? তখন এইটা হবে তোমার আর, আর এটা কি বলতো? এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। আর আমরা জানি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন কিন্তু আই এর মানটা কিন্তু বড় হয়, আই এর মানটা কি বড় হয়, ঠিক আছে? অর্থাৎ এইখানে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বুঝে না যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, কিভাবে হয়, ঠিক আছে? আচ্ছা আমরা একটু বোঝানোর ট্রাই করি। দেখো আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হবে? যখন আলোক রশ্মি আহ, ঘন থেকে হালকা মাধ্যমে যাবে, ঘন থেকে হালকা মাধ্যমে যাবে। এখন মনে করো এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা কি তোমার হালকা মাধ্যম, তাই না? হালকা মাধ্যম। এখন আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে থেকে আপতন হালকা মাধ্যমে যাবে, তখন মনে করো আলোক রশ্মি এইভাবে যাচ্ছে, মনে করো এইভাবে যাচ্ছে। তখন কি অবিলম্বর দিকে, অবিলম্ব, এটা অবিলম্ব, তাই না? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাচ্ছে, তাই না? মুভ করতেছে এই পাশ দিয়ে এই পাশে চলে যাচ্ছে। এখন তুমি যে আপতন কোণের মান, অর্থাৎ আপতিত রশ্মিটার কোণ আর একটু বাড়ায় দিছো, তো কি এরকম চলে যাবে। তুমি আরো বাড়িয়ে দিচ্ছ, একটা সময় কি হবে জানো? এই কান ঘেঁষে যাবে, এরা ঘেঁষে যাবে, তখন এটা কি হয়ে যাবে জানো? 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ আপতন কোণের, আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো? ক্রান্তিকোণ বলবো, তাকে আমরা ক্রান্তিকোণ বলবো। অর্থাৎ আপতন কোণের, এই যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা ক্রান্তিকোণ বলবো, থিটা সি। ওকে। এখন এই ক্রান্তিকোণের মানটা যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, মনে করো আরেকটু বাড়িয়ে দিয়েছে, মনে করো এখানে নিয়ে গেছি, আরেকটু বাড়িয়ে দিই, তখন কি এখানে থাকবে? ও কিন্তু এদিক দিয়ে ফিরে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আলোক রশ্মি এক মাধ্যমে গিয়ে আরেক মাধ্যম, একই মাধ্যমে ফিরে আসতেছে। এখানে কিন্তু মিডিয়া একটা দেখো, ঘন মাধ্যমে কিন্তু থাকতেছে আলোক রশ্মি। আলোক রশ্মি তুমি এই ঘন মাধ্যম থেকে ছাড়তেছো, আবার ঘন মাধ্যমে ফিরে আসতেছে, আলোর প্রতিফলন করতেছে। আর এই প্রতিফলনটার নাম হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ ক্রান্তিকোণ থেকে যদি তুমি তোমার কোণের মানটা যদি আরেকটু বাড়িয়ে দাও, তাহলে কি একই মাধ্যমে ফিরে আসবে, তখন সেটাকে বলবো আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আরেকটা কথা, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়। কিন্তু এইখানে তো কাহিনী অন্যটা, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তখন তো আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, তখন কি আলোক রশ্মিটা কি অবিলম্বের দিকে সরে যাবে, ঠিক আছে? তো তুমি এখানে ফিনিশিংটা এইভাবে দিতে পারো যে উদ্দীপকের বায়ু মাধ্যমের পরিবর্তে যদি কাচ মাধ্যম যদি তুমি রাখো, তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা নাই। ওকে। আচ্ছা, তো আমি আশা করতেছি তুমি এই ব্যাপারটা একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়েছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করবো। এটা হচ্ছে যশোর বোর্ড 2016 কোশ্চেন। ওকে। আচ্ছা, তুমি যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবো, অর্থাৎ যত আগের কোশ্চেন, যত নিচে তুমি যেতে পারো, তত কিন্তু কোশ্চেন সম্পর্কে একটা তুমি ধারণা পাবা। অ্যান্ড তুমি নিজে বুঝতে পারবা যে কোন টপিক বা কোন চ্যাপ্টারের কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কোনগুলো পরীক্ষায় আসবে। তুমি কিন্তু নিজেই শিওর হয়ে যাবা যদি তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, ঠিক আছে? এগুলো টপাররা করে, তোমরাও ট্রাই করো। ওকে। আচ্ছা দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? যশোর বোর্ড, আচ্ছা জেবি, জেবি 16, সরি জেবি 16, হ্যাঁ 16,000 কোশ্চেন। তো এখানে আমরা গ নাম্বারটা একটু সলভ করি, দেখি এখানে কি লেখা আছে। দেখো তোমরা একটি বায়ু মাধ্যম দেখতে পাচ্ছ এবং একটি পানি, একটা মানে গ্লাসের ভিতরে একটা জিনিস দেখানো হচ্ছে, বা একটা পাত্রের ভিতরে পানি। ওকে। তাহলে এখানে বায়ু মাধ্যমে একটা কোণ দেয়া আছে 60 ডিগ্রি কোণ। এখন অনেক স্টুডেন্ট এখানে এটা ভেবে নিবে যে এটাই হচ্ছে আপতন কোণ, ঠিক আছে? আসলে কিন্তু না, একটু ভালো করে চিন্তা করতে হবে আমাদের। আচ্ছা এখন, আচ্ছা আমরা চিত্রটা আঁকি, আঁকলেই তুমি খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবা। আর তোমরা যদি বুঝতে পারো, সেই কারণে আমরা আমাদের এই সকল প্রচেষ্টা। দেখো এখানে কি আলোক রশ্মি এপাশ দিয়ে আসতেছে, তাই না? এপাশ দিয়ে আসতেছে, আলোক রশ্মি আসতেছে, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণ দিয়ে দিয়েছে। আর আমি যদি এটা অবিলম্ব চিন্তা করি, তাহলে অবিলম্বে এবং আপতিত রশ্মির মধ্যে যে কোণটা হবে, সেটাই কি আমাদের আপতন কোণ। সো এইটা আপতন কোণ না, এই 60 ডিগ্রি এটা আপতন কোণ না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি প্রশ্নের দিকে তাকাই। এখানে বলছে যে এবি আলোক রশ্মি পানি প্রবেশ করায়, আচ্ছা এবি আলোক রশ্মি পানিতে প্রবেশ করার পর 11 ডিগ্রি পরিবর্তন করলে তোমার বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, ঠিক আছে? আচ্ছা বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এর সাপেক্ষে বিয়ের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? এটা বের করার আগে আমাদের মানে এই সাইনা এবং সাইনার আপতন কোণ, প্রতিসরণ কোণ সম্পর্কে আমাদের মানে এগুলো আগে একটু তোমাকে লিখে ইয়া করতে হবে আর কি।
আইডেন্টিফাই করে নিতে হবে, নাহলে তুমি এটা সলভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আই এর মানটা কত হবে দেখো তো। এটা কত বলতো, এটা 90 ডিগ্রি না? এই যে আমি যদি এটা কল্পনা করি, এটা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে যদি তুমি 60 বাদ দাও, তাহলে কিন্তু তুমি আই এর মানটা পেয়ে যাচ্ছ সিম্পলি, তাই না? আই এর মানটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 90 মাইনাস 60, তাহলে তুমি আই এর মানটা কত পাচ্ছ? 30 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে একদম আপাতন কোণের মান। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমাদের কিন্তু এই 60 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু তোমাদের বের করতে হবে আয়ের মান। এখন আয়ের মান কিভাবে, যখন এটা অবিলম্ব, তাই না? অবিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে যে কোণটা উৎপন্ন হয়, অবিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে যে কোণটা উৎপন্ন হবে, সেটাই কি আপতন কোণ। ঠিক আছে, অর্থাৎ তুমি 90 ডিগ্রি থেকে তুমি যদি 60 মাইনাস করো, তাহলে কিন্তু তুমি 30 পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে আপতন কোণ। ওকে, এখন দেখো, এখন আপতন কোণ তো আমরা পেয়ে গেছি, এখন আমাদের কি করতে হবে? প্রতিসরণ কোণ বের করতে হবে। এখন তুমি তো জানো আলোকরশ্মি এই সোজা পথে যে এই দিক দিয়ে আসার কথা ছিল, কিন্তু না, সে কি হবে? অবিলম্বের দিকে বেঁকে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। ঠিক আছে, এখন আমরা জানি না যে আর এর মানটা কত, কিন্তু তোমাকে কোশ্চেনে একটা ক্লু দিয়ে দিয়েছে যে এ বি আলোকরশ্মি, অর্থাৎ এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি আলোকরশ্মি, অর্থাৎ এই আলোকরশ্মি, এ বি আলোকরশ্মি পানিতে প্রবেশ করায়, এ বি আলোকরশ্মি যে যখন নিজে পানিতে প্রবেশ করবে না, তখন 11 ডিগ্রি কি দিক পরিবর্তন করবে, 11 ডিগ্রি দিক পরিবর্তন করবে। আচ্ছা, একটা কথা আমরা চিন্তা করি, দেখো এইটা যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে এইটাও কি 30 না? এইটাও কি 30 না? এই যে এটা 30 এর কথা না? একান্তর কোণ, তাই না? তাহলে তুমি আর এর মানটা কি করবা? তুমি 30 থেকে তুমি 11 মাইনাস করে দিবা, জাস্ট কত? 11 মাইনাস করে দিবা। 30 থেকে তুমি 11 মাইনাস করে দিবা, তাহলে কত আসবে? 19 ডিগ্রি। ঠিক আছে, কত আসবে? 19 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কি প্রতি সরণ কোণের মান। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান পেয়ে গেছো। ঠিক আছে, এখন তোমার কি প্রতিসরণাঙ্ক বের করতে হবে, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। অর্থাৎ এটা হচ্ছে তোমার এ মাধ্যম, এটা মনে করো বি মাধ্যম, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম যখন আলোক রশ্মি যাবে, তখন তার প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এখানে লেখা লেখা আছে যে, এখন আমরা লিখবো যে উই নো, যে আমরা জানি যে এর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটার। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কি হবে? আমরা জানি সূত্র সাইন এই বাই সাইন আর। ঠিক আছে, এখন তুমি সূত্র বসায় দাও। আয়ের মানটা তুমি পেয়ে গেছো, আয়ের মানটা কত? 30। ঠিক আছে, এবং আর এর মানটা কত? আর এর মানটা কত? 19। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করলে সিম্পলি আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। 0.5, আচ্ছা 0.5, অর্থাৎ সাইন 30 এর মান হচ্ছে হাফ অ্যান্ড 0.32। এখন এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, 0.5 ভাগ 0.32, তাহলে কত আসছে স্যার? 1.56। আর প্রতিসরণাঙ্কের কোনো একক হয় না, তাহলে এর সাপেক্ষে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? 1.56। আশা করতেছি তুমি বুঝতে পেরেছো। এবার আসো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা আসো আমরা পরের কোশ্চেনটা সলভ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যশোর বোর্ড 2016 মানে ঘ নাম্বার কোশ্চেনটা। তো ঘ নাম্বার কোশ্চেনটা একটু দেখো তোমরা একটু পড়ো। এখানে বলছে যে উদ্দীপকের পাত্রটি সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করলে, অর্থাৎ এই পাত্রের ভিতরে যে পানিটা আছে না, এটা হচ্ছে সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করে দিয়েছে। সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করলে তাহলে তার প্রতিসরণাঙ্কের মান 1.40। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে তোমার বায়ু মাধ্যম, এটা হচ্ছে কি পানি মাধ্যম, অর্থাৎ সমুদ্র আর কি। তুমি লিখতে পারো যে এর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, বা এখানে এস দ্বারা প্রকাশ করতে পারো সি, 1.40। ঠিক আছে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এখন তোমার যেটা দেওয়া আছে প্রশ্নের ভিতরে 1.40, সেটা আমি লিখলাম। এখন বলছে যে প্রতিসরণাঙ্ক এত হলে আলোক রশ্মির আপতিত রশ্মি থেকে কতটা বেঁকে যাবে। এই যে আপতিত রশ্মি থেকে তোমার এই যে প্রতিসরণ কোণটা কতটুকু বেঁকে যাবে আর কি, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, আপতিত রশ্মি থেকে কতটুকু বেঁকে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে আমরা সূত্র জানি এইটা ডাব্লিউ, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? 1.40। তাহলে এর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমি লিখতে পারি যে সাইন এই বাই সাইন আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এর সাপেক্ষে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.40 ইকুয়াল সাইন আই। দেখো সাইন আই এর মানটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা পেয়েছিলাম আয়ের মানটা কত? 30, তাই না? আয়ের মানটা কি 30, আগের কোশ্চেন থেকে দেখেছিলাম। আর এখন কতটুকু বাগবে সেটাই আমরা জাস্ট বের করবো, অর্থাৎ সাইন আরটাই জাস্ট কি আমরা বের করবো, সাইন আর। ওকে, তাহলে এখন দেখো আমাদের কি হবে, আর গুণ হবে, যে 1.40 নিচে অন্য একটা 1 আছে, তো এই 1 এর সাথে আমরা কি আর গুণ করতে পারি। যখন কোনো ভগ্নাংশ ইকুয়াল দেওয়া থাকে না, তখনই আর গুণ হয় আর কি। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কত? সাইন 30, অর্থাৎ সাইন 30 মান কত বলো তো? 0.5। 0.5 ইজ ইকুয়াল সাইন আর 1.40। এখন আমরা কি করতে পারবো বলো তো? এখন দেখো, এই সাইন আর এর সাথে তোমার 1.40 ভাগ অবস্থা রয়েছে। এখন আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে বলো? সরি, গুণ গুণ অবস্থায় রয়েছে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে আর কি। 1.40, দেখো তো কত হয়? 0.45 ভাগ 0.40,
অর্থাৎ সাইন আর ইজ ইকুয়াল কত 0.35 তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো আর এর মানটা আমাদের বের করতে হবে এখন সাইনটা তো প্রয়োজন নাই তাই না সাইনটা আমাদের প্রয়োজন তো এই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ইনভার্স সাইন ইনভার্স 0.35 তাহলে তাহলে ক্যালকুলেশন করো আর মানটা কত হবে সাইন ইনভার্স 0.35 অর্থাৎ আর মানটা হবে 20.48 ঠিক আছে এত ডিগ্রি ওকে তাহলে তোমার এটা হচ্ছে তোমার আর এর মান অর্থাৎ এখানে তুমি লিখে দিবা যে উদ্দীপকের পাত্রটি যদি সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করে প্রতিসরণাঙ্কের মান যদি এত এত হয় তাহলে আলোক রশ্মি থেকে তোমার 20 ডিগ্রি কোণে কি বেঁকে যাবে তাই না আর এর মানটা হবে কত 20 ডিগ্রি ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যারা তোমাদের এই জিনিসটা তুমি বের করতে পারো না অর্থাৎ ইনভার্স বের করতে পারো না তারা কি করবা জানো এই যে এখানে শিফটে ক্লিক করে এই যে শিফটে ক্লিক করে সাইনে ক্লিক করবা এই যে শিফটে ক্লিক করে সাইনে ক্লিক করবা এই দেখো সাইন ইনভার্স চলে আসে এখন তুমি ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দিয়ে এই যে 0.35 লিখে ব্র্যাকেট দিবা ইকুয়াল দিবা দেখো তোমার মানটা কিন্তু চলে আসছে অর্থাৎ 20.48 ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আচ্ছা এবার আসো আমরা পরের কোশ্চেনে যাই এটা হচ্ছে টাইপ 2 ওকে তাহলে এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীর কোশ্চেন ঠিক আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী কোশ্চেন তো এইখানে আমরা গ নম্বরটা কোশ্চেন সলভ করবো গ নম্বরটা করবো তো এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ একটা লেন্স দেখতে পাচ্ছ আশা করতেছি তোমরা লেন্স বুঝো কোনটা উত্তল লেন্স কোনটা অবতল লেন্স এটা হচ্ছে কি উত্তল আর এটা কি অবতল তাই না এটা হচ্ছে উত্তল এটা হচ্ছে অবতল অ্যান্ড উত্তল লেন্সে কি হয় আলোক রশ্মি কি হয় বলো তো আলোক রশ্মি কি ফোকাস দিয়ে যায় তাই না ফোকাস দিয়ে যায় যেখান দিয়ে যাও ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে এবং অবতলে কি হবে জানো অবতলে মনে হবে যেন ফোকাস দিয়ে আসছে তাই না উপর দিয়ে চলে যাবে ওকে এগুলো বুঝো তোমরা আচ্ছা এবার আসো এখানে বলছে যে লেন্সের ক্ষমতা বের করতে বলছে ঠিক আছে আচ্ছা আমরা আগে লেন্সটা কি তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স এটা কি উত্তল লেন্স তাই না এটা কি উত্তল লেন্স ওকে আর এখানে তোমাদের এফ দেওয়া আছে এফ মানে কি বলো তো ফোকাস ফোকাস দূরত্ব এবং এখানে 2f লেখা আছে 2f বা তুমি বা সি তুমি লিখতে পারো 2f বা সি লিখতে পারো সি বা 2f এটা হচ্ছে বক্রতার কেন্দ্র তাই না বক্রতার কেন্দ্র আর সবসময় মনে রাখবা যে বক্রতার কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব এবং ফোকাস থেকে এটা হচ্ছে আলো কেন্দ্র তাই না এই যে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় আলো কেন্দ্র অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব এবং ফোকাস থেকে আলোক কেন্দ্রের দূরত্ব সবসময় সমান থাকে অর্থাৎ 2f is equal f and f is equal p ঠিক আছে 2f is equal f and f is equal p অর্থাৎ এইটুক আর এইটুক সমান হবে তাহলে তো তুমি বুঝতে পারতেছো যে তোমার যদি টোটালটার মান থাকে তাহলে এটা কি অর্ধেক অর্ধেক হবে তাই না আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে তোমার বক্রতার কেন্দ্র থেকে লেন্সের দূরত্ব কিন্তু দেওয়া আছে কতটুকু দেওয়া আছে বলতো দেওয়া আছে তোমাদের 40 মিলিমিটার 40 মিলিমিটার ওকে 40 মিলিমিটার ওকে এবার আসো তোমাদের লেন্সের ক্ষমতা বের করতে বলছে লেন্সের ক্ষমতা তো তোমাদের লেন্সের ক্ষমতার সূত্র তোমরা জানো ক্ষমতা পি ইজ ইকুয়াল 1/f পি ইজ ইকুয়াল 1/f তাই না পি ইজ ইকুয়াল 1/f ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে তোমাদের ক্ষমতা যে তুমি বের করো পি মানে কি পাওয়ার ক্ষমতা পি ইজ ইকুয়াল 1/f তাহলে এখানে কি f এর মান তোমার কি দেয়া আছে হ্যাঁ f এর মান কিন্তু তোমার দেয়া আছে সেটা কিভাবে বের করবো সেটা দেখো এখানে তোমার দেখো বক্রতার কেন্দ্র থেকে তোমার তোমার হচ্ছে আলোক কেন্দ্র দূরত্ব অর্থাৎ টোটাল বক্রতার কেন্দ্র দূরত্ব কত আছে 40 মিলিমিটার তাই না 40 মিলিমিটার আচ্ছা মিলিমিটার থেকে তোমাকে মিটারে নিতে হবে ঠিক আছে মিলিমিটার থেকে মিটারে নিতে হয় কিভাবে 1000 দ্বারা ভাগ করে 1000 দ্বারা ভাগ করে দাও 40 ভাগ অর্থাৎ 0.04 মিটার আচ্ছা এখন তুমি তো জানো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এটা হচ্ছে ফোকাস তাহলে বক্রতার কেন্দ্র থেকে যদি তুমি ফোকাস যদি তুমি ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে তুমি সিম্পলি লিখতে পারতেছো যে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও অর্থাৎ এটা যেহেতু অর্ধেক তাই না তাহলে কত হবে 20 মিলিমিটার 20 মিলিমিটার তাহলে কত হবে 0.02 মিটার তাই না 0.02 মিটার ওকে তাহলে তোমার ফোকাস দূরত্ব বের করা হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব এই যে ফোকাস দূরত্ব বের করা হয়ে গেছে তুমি সূত্র বসায় দাও 1 বাই ফোকাসের মান কত 0.02 ওকে সবসময় মাথায় রাখবা যে উত্তল লেন্সে ফোকাস দূরত্ব পজিটিভ থাকে উত্তল লেন্সে ফোকাস দূরত্ব পজিটিভ থাকে এবং অবতল লেন্সে ফোকাস দূরত্ব নেগেটিভ থাকে অবতল লেন্সে এই যে অবতল লেন্সে ফোকাস দূরত্ব নেগেটিভ থাকবে এবং উত্তল লেন্সে ফোকাস দূরত্ব পজিটিভ থাকে তাই এখানে পজিটিভ লিখে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে 1/0.02 এর মান কত 1/0.02 কত আসছে 50 প্লাস 50 50 ডায়াপ্টার একক কি হবে ডায়াপ্টার ডি বড় হাতে ডি দ্বারা প্রকাশ করে দিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার গয়ের অ্যান্সার তো চলো এবার আমরা ঘয়ের অ্যান্সারটা করে ফেলি তো চলো এবার আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করি ঘ নাম্বারটা দেখো তোমরা ক্লাসগুলো করো হ্যাঁ ক্লাসগুলো সম্পূর্ণ করো তোমরা
তোমাদের লাভই হবে আর কি, তোমাদের ক্ষতি হবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলা, অ্যান্ড এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা একটু জটিল থেকে সহজ থেকে একটু জটিলের দিকে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ঘ নাম্বার বলছে যে 2f দূরত্বে। ঠিক আছে, আচ্ছা আমরা আমরা লেন্সটা মুছে দিয়েছি তাই না, সরি। আচ্ছা এটা হচ্ছে তোমার f আর এটা হচ্ছে তোমার 2f তাই না, বা বক্রতার কেন্দ্র তাই না 2f। আচ্ছা, তো এইখানে তোমাদের বলেছে যে 2f দূরত্বে লক্ষ্যবস্তু, মানে এই যে 2f দূরত্ব না, এই 2f দূরত্বে যদি লক্ষ্যবস্তু স্থাপন করো তাহলে রশ্মির চিত্রের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং বর্ণনা করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ 2f দূরত্বে লক্ষ্যবস্তু, মানে এই 2f এ যদি এইখানে যদি তোমার লক্ষ্যবস্তু রাখা থাকে তাহলে তোমার রশ্মিচিত্র কিভাবে তুমি আঁকবা। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা এটা এঁকে ফেলি। তো এই রশ্মিচিত্র আঁকার জন্য তোমাকে মনে রাখতে হবে 6 রুলস। ঠিক আছে, 6 রুলস, অর্থাৎ আমরা যখন আলোর প্রতিফলন পড়িয়েছি তখন 6 রুল সম্পর্কে সুন্দর একটি ধারণা দিয়েছি। তো আমি আশা করছি তোমরা ওই বেসিক ভিডিওটা তোমরা দেখে আসবে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, বা ফেসবুক পেজের থেকে যারা তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমরা কিন্তু এই ভিডিওটা আমরা লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 6 রুলস বলতে কি বুঝি বলো তো? 6 রুলস, এক নম্বর পজিশন হচ্ছে, এখানে কিন্তু পজিশন আমরা আইডেন্টিফাই করবো। 1 নম্বর পজিশন হচ্ছে অসীমে থাকলে, অর্থাৎ এই দূরত্ব অসীম, মানে এখানে অসীম থেকে আসতেছে, অসীমে থাকলে ওইটাকে 1 নম্বর বলা হবে। এবং অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থানকে আমরা বলবো 2 নম্বর। কত? 2 নম্বর, তাই না, 2 নম্বর। এবং বক্রতার কেন্দ্রের পজিশনটা হবে 3 নম্বর। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝের দূরত্ব হবে 4 নম্বর। ফোকাসের দূরত্ব হবে 5 নম্বর। এবং ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝের দূরত্ব হবে 6 নম্বর। কত নম্বর? 6 নম্বর। ওকে, আচ্ছা এখন তোমার কি বলো এটা, লক্ষ্যবস্তু কোথায় রাখা আছে? লক্ষ্যবস্তু কিন্তু তোমার বক্রতার কেন্দ্রে আছে তাই না, এখানে বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র কত নম্বর? 3 নম্বর। তোমার কোনো কাজ, তোমার একটা কাজ, তোমার কি কাজ জানো? এই যে 6 থেকে 3 মাইনাস করে দিবা, 6 থেকে 3 মাইনাস করবা। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার 6 কি সবসময় আমি লিখবো? হ্যাঁ 6 সবসময় লিখবা। তোমার লক্ষ্যবস্তু যেখানে থাকুক না কেন 6 দ্বারা জাস্ট মাইনাস করে দিবা। মাইনাস করলে কত হয়? 3 হয়। মাইনাস করলে কত হয়? 3 হয়। এখন প্রশ্ন হচ্ছে 3 নম্বরটা কোথায়? 3 নম্বরটা হচ্ছে তোমার তোমার বিম্ব কিন্তু তোমার দর্পণের, সরি লেন্সের বাইরে কিন্তু হবে। তাহলে এটা হচ্ছে তোমার অনুভব এফ, এটা হচ্ছে 2f। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে যদি আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তোমার অ্যান্সার কত আসছে? 3, তাই না? তোমাদের এইখানে হবে, এইখানে হবে তোমার বিম্বটা, এইখানে গঠিত হবে। এটা কিভাবে আমরা এখন দেখবো। আর তোমরা প্লিজ একটু ভালো করে তোমাদের লেন্স টাকার চেষ্টা করবা। দেখো এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত লেন্স। ঠিক আছে, আহ, এটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা কি তোমার ফোকাস, ফোকাস 2f অ্যান্ড কত 2f, অর্থাৎ বক্রতার কেন্দ্র। এখন লক্ষ্য হচ্ছে তোমার এখানে তাই না, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা একটু মাঝখানে দিই, এখানে দিই। ঠিক আছে, 2f, অর্থাৎ লক্ষ্য হচ্ছে তোমার এখানে তাই না, লক্ষ্য হচ্ছে এখানে। আচ্ছা আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করি। দেখো আলোক রশ্মি আমরা কি করবো জানো, আলোক রশ্মি, আলোর প্রধান ধর্ম হচ্ছে আলোক রশ্মি কি করবে, প্রধান অক্ষের সমান্তরাল যাবে। প্রধান অক্ষ কোশ্চেন কোনটা, এবং প্রধান অক্ষ কোনটা? এটা হচ্ছে প্রধান অক্ষ তাই না, প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল মানে প্রধান অক্ষের সমান করে, এই যে প্রধান অক্ষের সমান করে একটা আলোক রশ্মি আমরা এখানে আঁকবো। ঠিক আছে, এই যে আলোক রশ্মি আসতেছে। এখন এটা কি, এই যে তোমার লেন্সে প্রতিসরিত হয়ে কোথায় দিয়ে যাবে বলতো? ফোকাস দিয়ে যাবে সব সময়। এই যে ফোকাস দিয়ে যাচ্ছে, তোমার উত্তল লেন্সে সবসময় এরকমই হয় যে সবসময় কি ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়। তুমি যেখান দিয়ে মারো না কেন ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, কোথায় দিয়ে যাবে? এই যে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে। ওকে, এখন যদি তুমি জানো যে তোমার অ্যান্সার কত হবে, 3 হবে, অর্থাৎ এইখানে অ্যান্সার হবে এই নিচে তাই না। ওকে, তাহলে আরেকটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? আরেকটা আলোক রশ্মি যাবে হচ্ছে এই যে আলোক কেন্দ্র দিয়ে তাই না, এই যে এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই মাঝখানের অংশটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র। ঠিক আছে, আমার চিত্রটা মেপে অঙ্কন করিনি তো, তাই আর কি কি হয়েছে আমাদের ভালো করে মিলতেছে না, কিন্তু তোমাদের মিলে যাবে ইনশাল্লাহ। তো এইখানে যদি 2f-টা থাকতো, এই যে এখানে কিন্তু 2f আমাদের চিত্র অনুযায়ী এখানে হবে, বুঝছো? 2f-টা এখানে হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে কিন্তু আমরা 3 নম্বর পজিশনে কিন্তু আমাদের বিম্বটা পাবো। তাহলে বিম্বটা কোথায় হয়েছে? এখানে হয়েছে তোমার লক্ষ্যবস্তু এখানে ছিল, বিম্বটা এখানে হয়েছে। এখন তোমরা আকৃতি প্রকৃতিটা লিখবা, অর্থাৎ এটার তোমার কি অবস্থান, প্রথমে লিখবা অবস্থান। অব অবস্থান, অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে তোমার বক্রতার কেন্দ্রে, বক্রতার বক্রতার কেন্দ্রে, বা কততে? 2f এ তাই না, 2f এ। ওকে, তারপর কি বলা হয়েছে? তারপর হচ্ছে প্রকৃতি, প্রকৃতি, তারপর হচ্ছে কি অবস্থান, আকৃতি।
আচ্ছা, এটার প্রকৃতি কি হবে? এটার প্রকৃতি হবে অবাস্তব, অবাস্তব, তাই না? লেন্সের বাইরে হয় অবাস্তব বা অসৎ, অবাস্তব এবং কি সোজা উল্টা, তাই না? উল্টা, উল্টা। তোমার মাথা ছিল উপরে কিন্তু এখানে মাথা কি নিচে চলে গেছে, অর্থাৎ উল্টা, উল্টা পাচ্ছ। এবং প্রকৃতি কি বলতো? আকৃতি, সরি আকৃতি। এটার আকৃতি কি? আকৃতি কিন্তু সমান সমান, তাই না? এটাও যতটুকু এটাও ততটুকু, অর্থাৎ আকৃতি কি? আকৃতি হবে সমান, সমান অর্থাৎ তোমার লক্ষ্যবস্তু সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ঘ নাম্বারের অ্যান্সার। আশা করতেছি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে যে এই 6 রুলস দিয়ে আমরা কিন্তু যে কোনো রশ্মিচিত্র আঁকতে পারবো। অর্থাৎ তোমার যদি মানে তোমার লক্ষ্যবস্তু যদি এখানে থাকে তাহলে কি হবে? এখানে কত নম্বর বলতো? 5 নম্বর। 5 থেকে তুমি সিম্পলি 6 মাইনাস করে দিও। 5 থেকে 6 মাইনাস করলে কত হয় বলো তো? 5 থেকে 6 মাইনাস করলে 1 হয়। অর্থাৎ তোমাদের অ্যান্সার হবে অসীমে। ঠিক আছে, অসীমে হবে। ঠিক আছে, আচ্ছা, তো অর্থাৎ আমি এখানে একটু এঁকে দিচ্ছি, দেখো একটু বোঝানোর সুবিধার্থে। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আলো, সাপোজ এখানে মনে করো এখানে লক্ষ্যবস্তু রয়েছে। এখন তুমি তো জানো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আলোক রশ্মি এখানে প্রতিসরিত হয়ে কি ফোকাস দিয়ে যাবে, তাই না? আরেকটা আলোক রশ্মি কোথায় দিয়ে যাবে বলো তো? এই যে এখানে দিয়ে, তাই না? এখানে একটা সময় এমন ভাবে দেখো আলোক রশ্মি যাচ্ছে, এটা কিন্তু মিলিত হবে না কখনো, জীবনও মিলিত হওয়ার আচ্ছা, আচ্ছা সরি 1 মিনিট দাঁড়াও, এখান দিয়ে যাচ্ছে, তাই না? এরকম ভাবে যাবে। চিত্রটা ভালো হচ্ছে না। আচ্ছা, আমরা জানি কত বলো তো? একে মিলিত হবে, অর্থাৎ এক মানে কি? অসীমে। তো একটা সময় যেতে 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 একটা সময় এরা মিলিত হয়ে যাবে, অসীমে মিলিত হবে। ঠিক আছে, এবং আমরা জানি না এটা অবাস্তব হবে নাকি সোজা নাকি উল্টা হবে। ঠিক আছে, সোজা সোজা হতে পারে, উল্টা হবে, কিন্তু এটা কি? অসীমে মিলিত হবে। তো এইভাবে তুমি সব চিত্র কি আঁকতে পারো, অঙ্কন করতে পারো। আর এটা নিয়ে 6 রুলস নিয়ে যদি তুমি আলোর প্রতিসরণের উপর যদি তোমরা টিউটোরিয়াল চাও বা ক্লাস চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমার সিলেট ক্যাডেট কলেজের কোশ্চেন। সিলেট ক্যাডেট কলেজের কোশ্চেন, গ নাম্বারটা আমরা সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে আলী, একজন হচ্ছে বেলাল। আলীর নিকট বিন্দু হচ্ছে অর্থাৎ 15 সেন্টিমিটার এবং বেলালের নিকট বিন্দু 35 এবং দূরবিন্দু হচ্ছে 10 আচ্ছা 100 সেন্টিমিটার এবং বেলালের ক্ষেত্রে হচ্ছে অসীম। ঠিক আছে, আর তোমার গয়ের কোশ্চেনে বলেছে যে আলীর ব্যবহৃত ক্ষমতা, চশমার ক্ষমতা বের করতে বলছে। ঠিক আছে, আলীর ব্যবহৃত চশমার ক্ষমতা বের করতে বলছে। আচ্ছা আলী, আচ্ছা আমরা একটু লিখি যে আলীর ক্ষেত্রে সে নিকট বিন্দু, নিকট নিকট বিন্দু কত? 15 সেন্টিমিটার এবং এবং দূরবিন্দু হচ্ছে 100, তাই না? 100। আচ্ছা, দেখো এখন আমাদের এই আলীর চোখের ক্ষমতা বের করতে হবে, বুঝছো? আলীর চোখের ক্ষমতা বের করতে হবে। আমরা সিম্পলি খুব সহজে এটা বের করে ফেলতে পারবো, কোনো ভয় নেই। ঠিক আছে, দেখো আলী কাছের জিনিস দেখতে পায় 25 সেন্টিমিটারে, কাছের জিনিস দেখতে পায় 25 সেন্টিমিটার। আচ্ছা, আমরা একজন স্বাভাবিক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ কাছের জিনিস দেখতে পায় 25 সেন্টিমিটার দূরে থাকলেই কাছের জিনিস দেখতে পায়। ঠিক আছে, কাছের জিনিস দেখতে পায় 25 সেন্টিমিটার দূরে রাখলেই সে কাছের জিনিস দেখতে পায়। অর্থাৎ স্বাভাবিক মানুষের কাছের জিনিস দেখার দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, আর আলী 15 সেন্টিমিটার দেখতে পায়। ঠিক আছে, অর্থাৎ রেঞ্জের ভিতরেই আছে। আমরা 25-এর ভিতরে দেখতে পাই, ও 15-তে দেখতে পায়, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আলী দূরের জিনিস দেখতে পায় 100 সেন্টিমিটার দূরত্বে। এখন আমরা জানি যে একজন স্বাভাবিক মানুষ দূরের জিনিস অসীমের দূরত্ব পর্যন্ত দেখতে পারে, তাই না? আমরা চাঁদ, সূর্য দেখতে পাই, তাই না? কিন্তু কিন্তু আলী দূরের জিনিস শুধুমাত্র 100 সেন্টিমিটার দেখতে পায়, অর্থাৎ চাঁদ, সূর্য, আলো এগুলো ভালো করে দেখতে পায় না। ঠিক আছে, অর্থাৎ তার সমস্যা কিন্তু দূরের জিনিসে। সে কিন্তু কাছের জিনিস দেখতে পায়, কাছের জিনিস তো রেঞ্জের ভিতরে আছে। তো কাছের জিনিস আমরা যেহেতু 25 সেন্টিমিটারে দেখতে পাই, অর্থাৎ নিকট বিন্দুর স্বাভাবিক মানুষের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার এবং দূরবিন্দুর দূরত্ব হচ্ছে তোমার ইনফিনিটি, তাই না? অর্থাৎ অসীমে আমরা দেখতে পাই। ওকে, তাহলে দেখো এখন নিকট বিন্দুতে তো আলীর কোনো সমস্যা নেই, সমস্যা কোথায় বলো তো? দূরবিন্দুতে সমস্যা। তো যেহেতু যেখানে সমস্যা ওইটার আমরা ক্ষমতা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল 1/f, পি ইজ ইকুয়াল 1/f, পি ইজ ইকুয়াল 1/f। ওকে, তাহলে এখানে এফ যে বের করবো, এই এফ এর মানটাই তো নাই, ফোকাস দূরত্বটা নেই, তাই না? ফোকাস দূরত্ব আমরা বের করবো। তাহলে ফোকাস দূরত্ব সূত্র কি আছে? এখানে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, যেহেতু এখানে আমরা কিছু বের করতে পারছি না। তাহলে আমরা ফোকাস দূরত্ব 1/f ইজ ইকুয়াল 1/u প্লাস 1/v, তাই না? 1/f ইজ ইকুয়াল 1/u প্লাস 1/v। এখন প্রশ্ন হচ্ছে ইউ এর মানটা কত? স্যার ইউ এর মানটা কত? আচ্ছা, আমরা কাজ করবো হচ্ছে দূরের জিনিস নিয়ে, তাই না? ও যেহেতু দূরের জিনিস দেখতে সমস্যা হয়, তাহলে এই অসীমে দেখতে মানে স্বাভাবিক কত? অসীমে দেখতে পায়। তাহলে যেটা স্বাভাবিক মানুষ দেখতে পায় ওইটা হবে ইউ এর মান, যেটা স্বাভাবিক স্বাভাবিক মানুষ দেখতে পায় সেটা হচ্ছে ইউ এর মান। তাহলে এক্ষেত্রে ইউ এর মান হচ্ছে তোমার ইনফিনিটি, তাই না? আর যদি আমরা নিকট বিন্দু নিয়ে কাজ করতাম তখন ইউ এর মানটা কিন্তু 25 হতো, তাই না? যেহেতু এটা নিয়ে আমি কাজ করছি না, ওইটা বাদ, আমরা এইটা নিয়ে ফোকাস করতেছি, এটা নিয়ে কাজ করতেছি। তাহলে ইউ এর মানটা কত হবে? ইনফিনিটি, 1/ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা এখন এখন দেখো এখানে তোমার আর তার সমস্যা কোথায় বলো তো? এই যে 100 সেন্টিমিটার দেখতে পায়, তাহলে এটাই হচ্ছে তার কি? ভি এর মান, এটাই হচ্ছে তার কি? ভি এর মান। ওকে, তাহলে ভি এর মানটা কত হবে? ভি এর মানটা হবে মাইনাস হবে, যেহেতু সমস্যা সমস্যা থাকার কারণে ভি এর মানটা মাইনাস লিখবা। 100 সেন্টিমিটার, 100
সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি, ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু তোমরা এই চোখের টপিকে ওইখানে গেলেই তোমরা দেখতে পাবা। যেহেতু আলী দূরের জিনিস দেখতে পায় না, তাই এই আলীর এই সমস্যাটাকে আমরা বলবো ক্ষীণ দৃষ্টির সমস্যা। কি সমস্যা? ক্ষীণ দৃষ্টির সমস্যা। আর এই সমস্যার কারণে ডক্টর এই আলীকে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলবে। যদি দূরের জিনিস দেখতে সমস্যা হয় তাহলে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলে ডক্টররা। আর যদি কাছের জিনিস দেখতে সমস্যা হয় না, আলীর যদি কাছের জিনিস দেখতে সমস্যা হতো তাহলে তাকে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে বলা হতো। ঠিক আছে? উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে বলা হতো। আর আমরা তো জানি যে উত্তল লেন্স হলে ফোকাস দূরত্ব হয় পজিটিভ এবং অবতল হলে ফোকাস দূরত্ব কি হয়? নেগেটিভ হয়, তাই না? তাহলে আমাদের এই মানটাও কি নেগেটিভ আসবে, তাই না? তাহলে আমাদের কত হবে বলো তো? -1/100, ঠিক আছে? 100, 1/100, ঠিক আছে? তাহলে 1/f = এত। এখন আমাদের তো f এর মানটা লাগবে। আমরা কি করব? জাস্ট উল্টাই দিব। নিচেরটা f টা উপরে চলে যাবে আর এখানে কত হবে? -100, -100 সেন্টিমিটার। আমাদের তো সেন্টিমিটার রাখা যাবে না, তাই না? আমাদের মিটার নিতে হবে। মিটার নিতে কত হবে? 100 কে 100 দ্বারা ভাগ করলে হবে -1 মিটার, ঠিক আছে? -1 মিটার। ওকে, এখন কি করব? আমরা f এর মানটা 1 নং এ বসাবো। ঠিক আছে? f এর মান 1 নং এ যদি তুমি বসাও তাহলে p = 1/f, তাহলে 1/f এর মানটা কত? 1, -1, তাহলে কত হবে? -1 ডায়োপ্টার, ঠিক আছে? -1 ডায়োপ্টার। যেহেতু তাকে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে তাহলে তার ফোকাসটা কত হবে? মাইনাস হবে। ফোকাসটা সরি, ক্ষমতা কত হবে? মাইনাস 1 ডায়োপ্টার ক্ষমতার চশমা তাকে ব্যবহার করতে হবে আলীর, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো পরের কোশ্চেন যাই। এখানে ঘ নাম্বার কোশ্চেনটা, এখানে বলা হয়েছে যে বেলালের ব্যবহৃত চশমা, ঠিক আছে? আচ্ছা, বেলালের নিকট বিন্দু হচ্ছে কত? 35 সেন্টিমিটার এবং দূরবিন্দু হচ্ছে অসীম। অসীম ওকে, তাহলে তোমরা বুঝতে পারতেছো বেলালের ক্ষেত্রে সমস্যাটা কোথায়। বেলাল নিকট বিন্দু 25 সেন্টিমিটারে দেখতে পারে। আমরা স্বাভাবিকত কাছের জিনিস দেখতে পাই 25 সেন্টিমিটার দূরে, কিন্তু তার দেখতে হলে দূরে নিতে হয়, অর্থাৎ 25 থেকে 35 কিন্তু দূরে, তাই না? অর্থাৎ তার সমস্যা হচ্ছে নিকট বিন্দুতে। এটা কিভাবে? আমি তো কিছুক্ষণ আগে বললাম যে আমরা যখন নিকট বিন্দু দেখি তখন কিন্তু 25 সেন্টিমিটার দূরে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাই, ঠিক আছে? 25 সেন্টিমিটারে স্পষ্ট দেখতে পাই। কিন্তু বেলালের কাছে জিনিস দেখতে হলে তাকে আরো দূরে নিতে হয়, অর্থাৎ সে 25 সেন্টিমিটার দেখতে পায় না, তাকে দেখতে হলে দূরে নিতে হয়, অর্থাৎ 35-এ নিতে হয়। তার মানে তার তো সমস্যা এখানেই, তার তো সমস্যা নিকট বিন্দুতে। আর সে দূরের জিনিস অসীমে দেখতে পায়, অর্থাৎ সে চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ সবই দেখতে পায়, ঠিক আছে? অর্থাৎ অসীমে দেখতে পায়, কিন্তু তার সমস্যা হচ্ছে নিকট বিন্দুতে। ওকে, আচ্ছা, আর আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে কাছের জিনিস যদি দেখতে সমস্যা হয় তাহলে কিন্তু উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। কাছের জিনিস দেখতে সমস্যা হলে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এখন তোমাকে প্রশ্ন বলছে যে এর রশ্মিচিত্র আঁকে দেখাইতে হবে আর কি। ওকে, তার যে চোখের সমস্যা সেটা তোমাকে জাস্ট আঁকিয়ে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে? তোমাকে আঁকতে হবে, চোখটা আঁকতে হবে, ঠিক আছে? এই যে চোখটা মনে করো তুমি এঁকেছো, আমার চোখ ভালো হয়নি। আর এখানে চোখের ভিতরে কি থাকে বলো তো? চোখের ভিতরে থাকে উত্তল লেন্স। চোখের ভিতরে থাকে উত্তল লেন্স। ওকে, এখন দেখো, এখন আমরা কি ও কি কাছের জিনিস দেখতে পায় না, তাই না? কাছ থেকে মনে করো এই একটা আলোক রশ্মি আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, তাই না? এখানে আসার পরে কি হয় জানো বলো তো? আলোক রশ্মিটা রেটিনার বাহিরে মিলিত হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেটিনা, তাই না? এটা হচ্ছে রেটিনা, রেটিনার বাহিরে মিলিত হবে। এই সমস্যাটা হয় হচ্ছে কিছু কারণে, কয়েকটা কারণে। একটা হচ্ছে তার অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়, অর্থাৎ এই যে চোখের যেই গোলক অর্থাৎ ব্যাসার্ধ, মানে এটা যদি ছোট হয়ে আসে আর কি, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি ছোট হয়। এক নম্বর কারণ হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি ছোট হয়, কমে যায়। দুই হচ্ছে তোমার অভিসারী ক্ষমতা যদি তোমার কমে যায়, ঠিক আছে? কি অভিসারী ক্ষমতা যদি তোমার কমে যায়, অভিসারী ক্ষমতা বলতে কি, এই যে লেন্সের যে এই রশ্মিগুলা না, এই রশ্মিগুলা কি বেঁকে যাওয়ার ক্ষমতা যদি কমে যায়, ঠিক আছে? বেঁকে যাওয়ার ক্ষমতা যদি কমে যায়। আর হচ্ছে 3 নম্বর কারণ হচ্ছে যদি তোমার ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়, দেখো রেটিনার বাইরে মিলিত হচ্ছে অর্থাৎ ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে। এই 3টা কারণেই কিন্তু আমাদের কি হয়, এই সমস্যাটা দেখা যায়। আচ্ছা, আমি 1 নম্বর আবার বলি। 1 নম্বর সমস্যা হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, চোখটা ছোট হয়ে আসে। 2 নম্বর হচ্ছে তোমার কি অভিসারী ক্ষমতা, যদি কি অভিসারী ক্ষমতা যদি কমে যায়, অভিসারী ক্ষমতা যদি কমে যায়, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাবে, অভিসারী ক্ষমতা কমে যাবে এবং ফোকাস দূরত্ব কি বেড়ে যাবে, একটা জিনিসই বাড়বে, ফোকাস দূরত্ব বাড়বে আর বাকি দুইটা কি কমে যাবে। আচ্ছা, এটা তো সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, আলোক রশ্মি যদি এই যে রেটিনায় মিলিত হতো না, যদি দুইটা এইভাবে মিলিত হতো তাহলে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু রেটিনায় মিলিত হচ্ছে না, রেটিনার বাইরে মিলিত হচ্ছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এখন এই সমস্যার সমাধান আমি এই যে আঁকিয়ে দেখাচ্ছি, মনে করো কিডনির মতো হয়ে গেছে চোখটা, দেখছো? হুম। আচ্ছা, এখন মনে করো তার তো কাছের জিনিস দেখতে সমস্যা, এই কাছ থেকে আলোক রশ্মি আসতেছে। এখন এই সমস্যা সমাধান করার জন্য ডক্টর কি দিবে? তাকে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এটা কি উত্তল লেন্সের চশমা, তাই না? উত্তল লেন্স, মনে করো একটা চশমা দিল। এখন এখন সে মনে করো চশমা ব্যবহার করলো, তাহলে এই যে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন মনে করো আলোক রশ্মি এইভাবে আসতেছে, মনে করো এই যে কাছ থেকে আলোক রশ্মি আসতেছে, এবার আলোক রশ্মি আসতেছে, এসে কি হবে জানো?
এসে এইটা তো মনে করো তোমার লেন্স, তাই না, উত্তর লেন্স। আর আমরা তো জানি উত্তর লেন্সে কি হয়, আলোক রশ্মি কোথা দিয়ে যায় বলো তো, এই যে ফোকাসে নিজে চলে যায়, তাই না, নিজে চলে যায়, যেদিক দিয়ে মারবা জাস্ট নিজে চলে যাবে, নিচ দিয়ে যাবে, তাই না, নিজে যাবে। তাহলে এই লেন্সে প্রতিসরিত হয়ে কোথা দিয়ে চলে যাবে বলো, নিজে আসবে, একটু নিচে আসবে। আবার এখানে প্রতিসরিত হয়ে এদিক দিয়ে নিজে চলে যাবে। এখন নিচ দিয়ে যে আসলো এইটাও তো একটা লেন্স, তাই না, এটা কি লেন্স বলতো, এইটাও তো উত্তর লেন্স। উত্তর লেন্সে কি হয়, নিজেই চলে যায়, এই নিজে চলে যাবে, নিজে চলে যায়, একটা সময় কি হবে জানো, এই রেটিনায় মিলিত হবে, এই রেটিনায় মিলিত হবে। আর যখন রেটিনায় মিলিত হবে তখনই কিন্তু আমরা জিনিসগুলোকে দেখতে পারবো। অর্থাৎ এই যে বেলালের এই সমস্যা সমাধানের জন্য তাকে উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে। অ্যান্ড যখন সে উত্তর লেন্সের চশমা ব্যবহার করবে তখনই সে কি কাছের জিনিসটা, নিকট জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আশা করতেছি তোমার এই কোশ্চেনের, এই চোখ রিলেটেড আরো যত কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সমাধান করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, পরের একটা কোশ্চেন আছে, ওইটা লাস্ট কোশ্চেন, ওইটা দেখলেই তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো দিনাজপুর বোর্ড 2016 কোশ্চেনটা দেখো, দিনাজপুর বোর্ড 16, দিনাজপুর বোর্ডের 16 গ নাম্বার কোশ্চেনটা দেখো তোমরা আগে। এখানে কি দেখতে পাচ্ছ, একটা অবতল লেন্স দেখতে পাচ্ছ, তাই না, অবতল লেন্স দেখতে পাচ্ছ, এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস হয় সেটা তোমরা জানো, এবং উত্তলে পজিটিভ হয়। আচ্ছা, তাহলে এখানে ক্ষমতা বের করতে বলছে, বুঝছো, ক্ষমতা বের করতেছে, মনে করো এটা হচ্ছে তোমার অবতল লেন্স, আর তোমার ফোকাস দূরত্ব তোমার দেয়া নাই, ঠিক আছে, ফোকাস দূরত্ব দেয়া নাই, কিন্তু বক্রতার কেন্দ্র ব্যাসার্ধ দেয়া আছে কত, 30 সেন্টিমিটার, তাই না, 30 সেন্টিমিটার। আচ্ছা, তুমি তো জানো যে এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, সম্পূর্ণটা যদি 30 হয়, তাহলে তো এটার অর্ধেক তো 15 হবে, তাই না, অর্ধেকটা 15 হবে, অর্থাৎ ফোকাস দূরত্ব হবে 15 সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি ক্ষমতা বের করে ফেলো। তাহলে তোমার সূত্র কি, পি ইজ ইকুয়াল 1/f, তাই না, ফোকাস দূরত্ব কত, 15, তাই না। আর যদি এটা অবতল লেন্স, অবতল লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস হয়, নেগেটিভ হবে। এখন এখানে নেগেটিভ লাগাই দিবা, তাহলে 1/50 করো, 1/1/15 কত আসছে, মাইনাস 0.066 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যেহেতু তোমার এটা সেন্টিমিটার আছে, তোমাকে মিটার প্রকাশ করতে হবে, ঠিক আছে, মিটার প্রকাশ করতে হবে, অর্থাৎ তোমার কি করতে হবে, 100 দ্বারা ভাগ করে দিতে হবে জাস্ট, অর্থাৎ 6.67 ডায়াপ্টার, ঠিক আছে, 6.67 ডায়াপ্টার। তো এটা হচ্ছে তোমার ক্ষমতা। আচ্ছা, এবার আসো ঘয়ের কোশ্চেনে। ঘতে কি বলছে, ঘতে বলছে উদ্দীপকের লেন্সটি সাহায্যে কিভাবে চোখের সমস্যা সমাধান করা যায়। আচ্ছা, আগে আমরা উত্তল লেন্সে দেখছি, আমি এখন আমরা অবতল লেন্সের সমাধান দেখবো। আচ্ছা, অবতল লেন্স কখন ব্যবহার করা হয়, যখন যারা কাছের দূরের জিনিস দেখতে পায় না, তাই না, মনে করো এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে চোখ, এখন দূরের জিনিস আসতেছে, মনে করো এই যে দূরের জিনিস আসতেছে, দূরের জিনিস আসতেছে, তার কোথায়, এই যে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে তোমার রেটিনা, রেটিনায় মিলিত হচ্ছে না, তাই না। অর্থাৎ এই সমস্যাটা হচ্ছে তোমার তিনটা কারণে। একটা হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, এক নম্বর সমস্যা কি, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী ক্ষমতা কি, এই দেখো, এই যে বাঁকা আলোকরশ্মি বেঁকে যাওয়ার ক্ষমতাটা বেড়ে যায় আর কি, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। এবং 3 নম্বর সমস্যা কারণ হচ্ছে ফোকাস দ্রুত কমে যায়, ফোকাস দ্রুত কমে যায়, দুইটা বাড়বে একটা কমবে, দুইটা বাড়বে একটা কমবে, এইটা হচ্ছে সিকোয়েন্স, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, এই সমস্যাটা সমাধান করার জন্য মনে করো আমরা কিভাবে কি, এটা মনে করো তোমার চোখ, এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা ডক্টর কি দেয়, অবতল লেন্সের চশমা দেয়, অবতল লেন্সের চশমা দেয়। এখন আলোকরশ্মি মনে করো এই যে কাছে দূর থেকে আলোকরশ্মি আসতেছে, মনে করো দূর থেকে, ঠিক আছে, দূর থেকে আলোকরশ্মি আসবে। আর আমরা জানি, সরি আমার রশ্মি চিত্রটা ভালো হয়নি, তোমরা কি করবা, অবতল লেন্সের বেলা একটু নিচ দিয়ে আঁকবা, একটু নিচ দিয়ে আঁকার চেষ্টা করবা, একটু নিচে দিয়ে আঁকার চেষ্টা করবো, এই পাশ দিয়ে আর এইখান দিয়ে, তাই না, দূর থেকেই তো আলোক রশ্মি আসতে, দূর থেকে। ওকে, আর আমরা জানি অবতল লেন্সে কি হয়, মনে করো এটা হচ্ছে অবতল লেন্স, অবতল লেন্সে কি আলোক রশ্মি আসবে, কিন্তু মনে হবে যেন ফোকাস দিয়ে আসছে, তাই না, উপর দিয়ে চলে যাবে, সব উপর দিয়ে চলে যাবে, তাই না, উপর দিয়ে চলে যাবে। ওকে, এখন আলোক রশ্মি কোথা দিয়ে যায় বলো তো, এই যে উপর দিয়ে মনে করি এই পাশ দিয়ে চলে যাবে, আবার এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে চলে যাবে। এখন উপর দিয়ে তো চলে গেল, এখন যাওয়ার পর এই চোখের ভিতরে আলোক রশ্মিটা আসতেছে, এই চোখটাও তো একটা উত্তল লেন্স, তাই না, উত্তল লেন্সে কি হয়, উত্তল লেন্সে কি হয়, উত্তল লেন্সে তো আমাদের কি ফোকাস দিয়ে যায়, তাই না, এই যে নিচে যায়। ওকে, এখন কি হবে, নিচে যাবে, নিচে যায়, একটা সময় কি হবে জানো, এই যে রেটিনা মিলিত হবে, তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিবে আর কি, এই যে রেটিনা মিলিত হবে। আর রেটিনায় যখন তোমার আলোকরশ্মি মিলিত হবে, চোখের ভিতরে রেটিনায় যখন মিলিত হবে, তখন কিন্তু আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। অর্থাৎ যদি দূরের জিনিস দেখতে সমস্যা হয় তাহলে কি আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে, দূরের জিনিস দেখতে যদি সমস্যা হয় তাহলে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে, এবং অবতল লেন্সের মাধ্যমে কিন্তু তোমরা এইভাবে কিন্তু তোমরা কি দূরের জিনিস দেখতে পাবা, ঠিক আছে। তো ডক্টর কাছে গেলে তারা কি সঠিক মাপ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তোমাকে এই লেন্স ব্যবহার করতে দিবে। তো আমি আশা করতেছি, তো আজকের এই ক্লাসটাতে যতগুলা সিকিউ কোশ্চেন সলভ করেই দিয়েছি, সবগুলো ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি বুঝতে না পেরে থাকো বা তোমাদের সমস্যা থেকে থাকে এখনো, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আর এই চ্যাপ্টার নিয়ে আমরা ইনশাল্লাহ আরও ভিডিও করব, আরও সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তো তো তোমরা অবশ্যই আশা করতেছি তোমরা এগুলো নোট করছো, ঠিক আছে, অবশ্যই তোমরা নোট করবা। অ্যান্ড নোট করে আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা আছে, ওইখানে তোমরা কি তোমরা পোস্ট করতে পারো, যাতে আমরা শিওর হই যে তোমরা আসলে ক্লাসগুলো করছো মনোযোগ দিয়ে, ঠিক আছে। আর
ক্লাসগুলো ভালো লেগে থাকলে তো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও দেখার সুযোগ পায়। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।